আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 25-26 ব্যাচের জন্য মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাস নাম্বার 3, জিরো বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত যা যা পড়তে হবে একদম যারা কিছুই পড়ে না তাদের জন্য, এবং অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে সব কিছুই 5টা ক্লাসে পড়ায় দেব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার 3টা একটু লং হইতে পারে। ক্লাস নাম্বার 3টার মধ্যে মূলত 3 থেকে যা পড়াইবো এগুলো তোমাদের পূর্বে পড়া আছে, মানে এসএসসিতে রসায়ন বইয়ের যে 4র্থ অধ্যায়টা আছে পর্যায় সারণী, ওই পর্যায় সারণীতে যা পড়ে আসছো তাই আবার আজকের ক্লাসটা ওই পুরনো পড়াই পড়ানো হবে। তোমরা একটু জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো, এবং ক্লাসটা এসএসসির স্টুডেন্টরাও করতে পারো। এসএসসির যারা যে মৌলের পর্যায় সারণী অধ্যায়ের মধ্যে আছেন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আকার ব্যাসার্ধ, এই রিলেটেড পড়াগুলাই আজকে পড়াবো। তো তোমরা চাইলে ক্লাসটা করতে পারো, ঠিক আছে? এসএসসি 25, 26, 27 সব ব্যাচই চাইলে করতে পারো, কিন্তু 25 মাস্ট বি করতে পারো, কারণ 25-এর তোমাদের পরীক্ষা। এই যে আজকে যা পড়ায় দিব এসএসসিতেও তাই আসে, এইচএসসিতেও হুবহু তাই আসবে, যা দিব তাই আসবে। তো 25 এসএসসি 25ও করতে পারো, এসএসসি 26 ব্যাচও চাইলে করতে পারো, 27 ব্যাচের করার দরকার নাই, ঠিক আছে? তো ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দাও তো। এতক্ষণ যা বললাম তা তো হয়তো শুনো নাই, না? আচ্ছা, জয়েন করে নাও, তারপরে বলতেছি। সবাই একটু জয়েন করো। যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শুরু করি, হ্যাঁ? তো দেখো যে তোমাদেরকে পর্যায় সারণী লেখা শিখাইছি, তারপরে যেহেতু আমার এখানে এক্সট্রা একটা পেজ আছে, তো আমি পর্যায় সারণীটা লেখা শিখাই। এই যে হাইড্রোজেন, হিলিয়ামটা কি সবার ডানে, হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার, হিলিয়াম হচ্ছে কত নাম্বার? 18 নাম্বার। হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ধরো হয় নাই, এই যে লিথিয়াম, বেরিলিয়াম, তো এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আমি একটু রাফে পর্যায়ে এটা আবার দেখাইতেছি শর্টকাট। হাইলিনা কে, রুবি, হ্যাঁ, চাইনিজ, সিএস, ফ্রাই খাওয়াবে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ব্যাকেলালি গেঞ্জি ইন টাই করে, সিসিলিতে গেলে শান্তি পাবে, নয়ন পণ্ডিত এসেছিল সোমবার বিকেলে, ওএসএসসিতে পড়ে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাডস্টেন্ডিন, আর হিনি আর করিম যেন রান্ধে। তো এটা তো হচ্ছে ওল্ড, আমাদের পর্যায় সারণীতে আমরা কি পড়ছি? আধুনিক। এই যে 1A, আর এটা কি ছিল? 2A, 3A, 4A, 5A, 6A, 7A, আর 18 নম্বর গ্রুপটা ছিল কি? 0। এটা কি ছিল? মূলত এই অধ্যায় পর্যায় সারণীর জন্য আমাদের যে মানে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের জন্য যে পর্যায় সারণী লাগে সেটা হচ্ছে
আধুনিক পর্যায় সারণীটা লাগে। তো এখন দেখো যে আমি ওল্ড টুগুলা বাদ দিই, নতুন টপিকে আজকে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাস 3 এর মধ্যে যে টপিক আছে সেটা পড়ে, হ্যাঁ সেটার মধ্যে চলে যাই। তো আমরা কত নাম্বারে আছি? ক্লাস নাম্বার কত? 3-তে আছে। এখন ক্লাস নাম্বার 3-তে আমি শুরুতে কিছু কথা বলছি, সেটা হচ্ছে যে এসএসসির এখানে লেখাও আছে, এসএসসির যে পর্যায় সারণী অধ্যায়টা আছে, বইটা আছে পর্যায় সারণী, এসএসসির রসায়ন বইয়ের 4র্থ অধ্যায়ে যা আছে আজকে তাই পড়াইবো, পুরোটা ক্লাস জুড়ে তাই পড়াইবো এসএসসির গুলাই। আমার ফোনটা মনে হয় সাইলেন্ট করা না, একটু সাইলেন্ট কইরা। আচ্ছা, আজকে যা পড়াবো সব এসএসসির। তো এই যে দেখো যে সোডিয়াম কত 11, এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 2p6 3s1, এটা কি সোডিয়াম গেল। আমি যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 12, এটা কি হবে? 1s2 2s2 2p6 3s2। আমি যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p কি 1, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমি আরেকটা করি, পটাশিয়ামেরটা করি। পটাশিয়াম হচ্ছে কত? 19, এর ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6 18 হয়েছে। এরপরে কি 4s1, 3p এর পরে ইলেকট্রন যায় কোথায়? 4s1 এ গেল। তো এই যে দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম। এটাকে চাইলে আমরা এইভাবেও করতে পারি, যে এর ইলেকট্রন বিন্যাসটা কি, এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিতে পারি, দেন 4s1, এটা যতটুকু রাইট এটাও কি ততটুকুই রাইট, দুইটাই কি সমান সঠিক। এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। এখন দেখো যে অ্যাকচুয়ালি কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস নাই, যে নিউক্লিয়াসকে আমরা এভাবে প্লাস দিয়ে দেই, কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। আর এই যে 4 কিনার দিয়ে থাকে, যে মনে করো যে এই যে স্তর বা বই স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর যে কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস না, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে, প্রোটন প্লাস নিউট্রন থাকে। তো প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে চার্জ বিহীন। আমি এক এক বানান লিখতেছি, চার্জ বিহীন। তো পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন চার্জবিহীন। তাই পরমাণুকে কি বলা হয়? পরমাণু নিউক্লিয়াস সামগ্রিকভাবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। অ্যাকচুয়ালি চার্জ থাকে না, কারণ ইলেকট্রন ঋণাত্মক প্লাস মাইনাসে গিয়ে যায়, ভেনিশ হয়ে যায় মূলত। তো পরমাণু আসলে কি চার্জ নিরপেক্ষ হয় এরকম। তো দেখো যে কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তো আমার যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যে লিখছি, এদেরকে যদি আমি লিখি, যে ধরো চিত্র দেই, নিউক্লিয়াস, সোডিয়ামের চিত্র অঙ্কন করতেছি, কার? সোডিয়াম মনে করো। কার চিত্র অঙ্কন করতেছি? সোডিয়াম 11। তো সোডিয়ামের স্তর আছে কয়টা? 1টা 2টা 3টা, সর্বোচ্চ কয়টা? 3। এর মান কত? 3, তার মানে 3টা স্তর আছে। 1টা স্তর, 2টা স্তর, এই যে 3টা স্তর দিলাম, সোডিয়ামের 3টা স্তর। সোডিয়ামের প্রথম স্তরে ইলেকট্রন কয়টা? 2টা, এই যে 2টা দিলাম। দ্বিতীয় স্তরে ইলেকট্রন কয়টা? 8টা, 2 4 6 8। তৃতীয় স্তরে ইলেকট্রন কয়টা? একটা, একটা আমি যে কোনো জায়গায় দিলাম, মনে করো যে এখানে দিয়ে দিলাম। এরপরে কি ম্যাগনেসিয়াম দিব। তো ম্যাগনেসিয়ামের চিত্রটা অঙ্কন করে, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই যে প্রথম স্তর, এই যে দ্বিতীয় স্তর। ম্যাগনেসিয়ামের স্তর কয়টা হবে? 3টাই হবে, কারণ কি ম্যাগনেসিয়ামের 3টা স্তর। তো প্রথম স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় স্তরে আছে 8টা, 8টা দিয়ে দেই। তৃতীয় স্তরে দেখো যে কয়টা আছে? 2টা আছে। তো 2টা আছে, আমি মনে করো যে জোড়াই দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম।
এটা কাঠটা অঙ্কন করলাম, ম্যাগনেসিয়াম 12। অ্যালুমিনিয়ামেরটা অঙ্কন করি। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম 13। তো প্রথম স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় স্তরে আছে 8টা, তৃতীয় স্তরে আছে কয়টা? 3টা। তো প্রথম স্তরে 2টা দেই, দ্বিতীয় স্তরে কয়টা আছে? 8টা, তৃতীয় স্তরে কয়টা আছে? 2 আর 1, 3টা আছে। তার মানে এই যে 1 2 আর এই যে মনে করো যে আরেকটা দিলাম, 3টা দিয়ে দিলাম। এই যে অ্যালুমিনিয়াম অঙ্কন করে ফেলছি, ঠিক আছে। তারপরে দেখো যে কি আছে, আরেকটা দিছি আমি পটাশিয়াম। পটাশিয়ামের অ্যাকচুয়ালি কি 1 2 3 4, সর্বোচ্চ মান কত? 4। তার মানে 4টা স্তর হবে। তো দেখো যে আমি স্তরগুলা দিই। তো এই যে নিউক্লিয়াস, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, 4টা স্তর হবে। কেন 4টা? এই যে দেখো প্রথম স্তরে ইলেকট্রন আছে 2টা, 2টা দিলাম। দ্বিতীয় স্তরে দেখো যে 2 আর 6 8টা আছে। এই যে 2 4 6 8। তৃতীয় স্তরে দেখো যে কয়টা আছে? 2 আর 6 কত? 8টা। এই যে 2, এই যে 4, এই যে 6, এই যে 8। আর এসে কয়টা আছে? একটা আছে। তার মানে এই যে একটা দিয়ে দিলাম। তো এখন দেখো যে এটা অ্যাকচুয়ালি কি পটাশিয়াম। পটাশিয়াম অঙ্কন করছে। এখন দেখো যে একটা বিষয়, যে এইটার স্তর 3টা, এইটার স্তর 3টা, এইটার স্তর 3টা। তার মানে কি একই পর্যায়ের ডান বাম থেকে ডানে গেলে কি থাকে? স্তর সমান থাকে। স্তর কি থাকে? সমান। বাম থেকে ডান দিকে গেলে কি থাকে? স্তর সমান থাকে। আর দেখো যে উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে এর স্তর 3টা, এর স্তর 4টা, এর পরেরটার স্তর দেখবা যে 5টা হবে। উপর থেকে নিচে নামলে কি হয়? স্তর বৃদ্ধি পায়। স্তর কি পায়? বৃদ্ধি পায়। উপর থেকে নিচে নামলে কি হয়? স্তর বৃদ্ধি পায়। তো অ্যাকচুয়ালি দেখো যে ডান থেকে বামে গেলে, ডান থেকে না, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে কি হয়? স্তর বৃদ্ধি পায়। ডান থেকে বামে গেলে কি পায়? স্তর বৃদ্ধি পায়। কিন্তু স্তর বৃদ্ধি পায় না। ডান থেকে বামে গেলে স্তর বৃদ্ধি পায় না, কিন্তু শেষ কক্ষপথে এই দেখো এর স্তর 2টা, এর স্তর 3টা, এর স্তর 3টা, স্তর বৃদ্ধি পায় না। কিন্তু শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। শেষ কক্ষপথে কি হয়? একটি করে ইলেকট্রন যুক্ত হয়। এই কথাটা কি হয়তো বুঝো নাই? ইলেকট্রন যুক্ত হয়। এই যে বাম থেকে ডান দিকে গেলাম, স্তর বাড়তেছে না, কিন্তু একটা করে ইলেকট্রন বাড়তেছে। এর ইলেকট্রন কয়টা? একটা। এর ইলেকট্রন কয়টা? 2টা। এর ইলেকট্রন কয়টা? 3টা। এরপরেরটাই দেখবে যে 4টা 5টা 6টা 7টা 8টা, এভাবে বাড়তেই থাকবে। বাম থেকে ডান দিকে গেলে কি হয়? স্তর বাড়ে না, কিন্তু একটি করে কি হয়? ইলেকট্রন বৃদ্ধি পায়। তো ইলেকট্রন নিউক্লিয়াস রে কি করে? এই যে ইলেকট্রন মাইনাস, নিউক্লিয়াস কি প্লাস, প্লাস মাইনাস রে কি করে? আকর্ষণ করে। তো এই যে ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে, এই যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? ইলেকট্রন বৃদ্ধি পায়। স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন বৃদ্ধি পায়। ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে ফলে কি হবে? ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে। ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়বে। কেন বাড়বে বুঝতে পারছো কি? বাম থেকে ডান দিকে গেলে স্তর বাড়ে না, কিন্তু শেষ কক্ষপথে কি হয়? একটা করে ইলেকট্রন যুক্ত হয়। তো ইলেকট্রন যত বেশি হবে, ইলেকট্রন তত মাইনাস বেশি হবে, আর মাইনাস প্লাস রে কি করবে? তত বেশি আকর্ষণ করবে। ইলেকট্রন যত বেশি হবে, আকর্ষণও তত কি হবে? বেশি হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে একটা ওয়াই লেখা জানাই দিও।
আমরা নতুন টপিকে চলে যাব, আয়নীকরণ শক্তি। এইটাও এসএসসির বইয়ে হুবহু সংজ্ঞাটা দেওয়া আছে। তো আমার কাছে যারা যারা এসএসসিতে পড়ছো তাদের পড়া আছে, জাস্ট হয়তো ভুলে গেছো, এখন বললে মনে পড়ে যাবে যারা আমার কাছে পড়ছিলা। তো আয়নীকরণ শক্তি গ্যাসীয় অবস্থায়, অবশ্যই কি গ্যাসীয়, আমি বইয়ের মধ্যে সুন্দর করে লেখা দিছিলাম সংজ্ঞাটা। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু হতে 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু হতে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। তাকে আয়নীকরণ শক্তি বলে। দেখো মনে পড়ছে কি সংজ্ঞাটা? আমি একটু শর্ট মানে রাফ দিয়ে শর্টকাটটা লিখে দিই, এটা পরীক্ষায় লিখবা না, বোঝার জন্য। রাফ হচ্ছে ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তির প্রয়োজন, ইলেকট্রন সরিয়ে নিতে যেই শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। এইটাই কিন্তু শিখতে হবে। আমি তোমাকে শর্টকাট দেখাই দিলাম, এটা লেখা যাবে না, রাফ। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু হতে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। তো দেখো যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে শেষ কক্ষপথে বাম থেকে ডানে গেলে স্তর বৃদ্ধি পায় না। স্তর কি থাকে না? সমান থাকে। স্তর বৃদ্ধি পায় না, কিন্তু শেষ কক্ষপথে কি হয়? ইলেকট্রন বৃদ্ধি পায়। শেষ কক্ষপথে কি হয়? ইলেকট্রন বৃদ্ধি পায়। আর ইলেকট্রন বাড়লে ইলেকট্রন কি করে? নিউক্লিয়াসের আকর্ষণ করে, ইলেকট্রন বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পায় এবং আকার কি হয়? ছোট হয়। আকার কি হয়? ছোট হয়। ইলেকট্রন যদি আকর্ষণ করে, মানে এই যে দেখো, এই যে ইলেকট্রন শেষ কক্ষপথ মানে নিউক্লিয়াসের দিকে চাপার চেষ্টা করে, যত বেশি ইলেকট্রন তত বেশি চাপ দিতে পারে। তুমি একজনে যেই চাপ দিতে পারবা, তোমরা 10 জনে তার চেয়ে বেশি চাপ দিতে পারবা। তো ইলেকট্রন যত বাড়ে তাদের চাপের পরিমাণটা তত বাইরে যায়, ফলে কি হয়ে যায়? আকার বা ব্যাসার্ধটা কি হয়? ছোট হয়। আকার বা ব্যাসার্ধটা কি হয়? ছোট হয়। তো আকার যদি ছোট হয়, আকার ছোট হলে ইলেকট্রন সরায় নিতে, এই বিষয়টা বুঝাবো, ইলেকট্রন সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। কি হয়? বেশি শক্তির
প্রয়োজন হয়, ফলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি, ফলে আয়নীকরণ শক্তি কি পায়? বৃদ্ধি পায়। এই ব্যাপারটা হলো কি জানো, যে আকার যত ছোট হবে, এই দেখো আকার যত ছোট হবে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব, মানে দূরত্বটা তত কম হবে। আকার ছোট হলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বটা কম হবে। তো ইলেকট্রন তো মাইনাস, ইলেকট্রন মাইনাস রে প্লাসে কি করে? আকর্ষণ করে। তো আমি তো ইলেকট্রন সরায় নিতে যে শক্তির প্রয়োজন তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। তো ইলেকট্রনটা সরায় নিতে আকার যদি ছোট হয়, তার মানে এদের মধ্যবর্তী বন্ধনটা দৃঢ় আছে, তো ইলেকট্রন সরায় নিতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। এই কথাটা এখানে লিখছি। বাম থেকে ডানে গেলে কি হয়? স্তর বাড়ে না, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, ফলে কি হয়? আকার বা ব্যাসার্ধ ছোট হয়। আর আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি হয়? বেশি হয়। তার মানে এখানে শর্টকাটটা কি? আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি? বেশি। আয়নীকরণ শক্তি কি? বেশি। আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি? বেশি। আর আকার বড় হলে আয়নীকরণ শক্তি কম। বিপরীত, আকার কি হলে? বড় হলে আয়নীকরণ শক্তি কি? কম। এই যে এটা লিখে দিলাম। এরপরে দেখো যে পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে একটি করে স্তর বৃদ্ধি পায়। একটি করে কি স্তর বৃদ্ধি পায়, ফলে একটি করে কি পায়? স্তর বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন নিউক্লিয়াস স্তর বৃদ্ধি পায়। ফলে কি হয়? স্তর বৃদ্ধি পাইলে আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। স্তর বৃদ্ধি পাইলে অবভিয়াসলি আকার বড় হয়ে যাবে। দেখো যে এর 3টা স্তর, এর 4টা স্তর, অবশ্যই এটা বড়। স্তর বড় হলে কি? আকার বড়। তার মানে কি? স্তর বৃদ্ধি পায়, ফলে কি হয়? আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আকার বা কি? ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আকার বা ব্যাসার্ধ কি পায়? বৃদ্ধি পায়। আকার বা ব্যাসার্ধ কি পায়? বৃদ্ধি পায়। তো আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে কি হয়? আয়নীকরণ শক্তি কমে। তো আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি কমে। আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি কমে, কারণ কি? আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব কম। ইলেকট্রন নিউক্লিয়াস এর আকর্ষণ কম, মানে বন্ধনটা, ইলেকট্রন নিউক্লিয়াস বন্ধনটা কি হয়? দুর্বল হয়, কম শক্তিশালী হয়, ফলে ইলেকট্রন সহজে অপসারণ করা যায়। ফলে ইলেকট্রন কি করা যায়? সহজে অপসারণ করা যায়। আয়নীকরণ শক্তির মান কি হয়? কমে। মানে আকার বড় হইলে আয়নীকরণ শক্তির কম নাই, যে উপর থেকে নিচে নামছে, যার কারণে আকার বৃদ্ধি পাইছে। আকার বৃদ্ধি পাইছে মানে কি? ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে নিজেদের, এই যে নিউক্লিয়াস যে প্লাস, ইলেকট্রন যে মাইনাস, প্লাস মাইনাসের মধ্যে যে বন্ধনটা, এরা একটা আরেকটা ধরে রাখার, এই বন্ধনটা দুর্বল হয়ে যায়, ফলে সহজে ইলেকট্রন অপসারণ করা যায়। আয়নীকরণ শক্তিটা কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাই দিও এই আয়নীকরণ শক্তির ব্যাপারটা কি ক্লিয়ার কিনা। আয়নীকরণ শক্তির এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা। তো দেখো যে আমি যদি এখন একটা কোশ্চেন করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, এদের আয়নীকরণ শক্তির ক্রম কি? আয়নীকরণ
শক্তির ক্রম কি? আয়নীকরণ শক্তির ক্রমটা কি? তো দেখো যে প্রথমত হচ্ছে কি দেখবো, আমি আকারটা দেখবো। দেখো যে আমি আকারটা দেখি। আকার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এরা প্রত্যেকেই তৃতীয় পর্যায়ের মৌল। এটাও তৃতীয়, এটাও তৃতীয়, এটাও তৃতীয়, এটাও তৃতীয়। তো সোডিয়াম, এরপরে কি ম্যাগনেসিয়াম, এরপরে কি অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে কি সালফার। তো বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আকার ছোট হয় না? বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আকার ছোট হয়, মানে শেষ কক্ষপথে কি হয়, ইলেকট্রন যুক্ত হয়। ইলেকট্রন নিউক্লিয়াসে কি করে, চাপ দেয়, ফলে আকার বা ব্যাসার্ধটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তার মানে এর শেষ কক্ষপথে ইলেকট্রন একটা, এর চাপ সবচেয়ে কম দিব, যার কারণে এর আকারটা সবচেয়ে বড় হবে। সোডিয়াম মানে সবচেয়ে ছোট হবে কি, সালফার। সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন ছয়টা ইলেকট্রন নিউক্লিয়াসের বেশি চাপ দিবে, যার কারণে এর আকার কি সবচেয়ে ছোট। সালফারের চেয়ে অ্যালুমিনিয়াম বেশি, কারণ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা, তিনটা কম। অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকার বড় হবে, কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন দুইটা। ম্যাগনেসিয়ামের চেয়ে সোডিয়ামের আকার বড়, কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, একটা। আকারের ক্রমটা গেলাম। এখন আয়নীকরণ শক্তিটা কি হবে, তার বিপরীত। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিটা কি হবে, ঠিক তার বিপরীত। আকার বড় হইলে, আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি। তো এই যে আকার ছোট সালফারের, তার মানে কি সালফারের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তারপর পরে হচ্ছে অ্যালুমিনিয়াম। একটু ঝামেলা হয়েছিল। দেখো যে আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান বেশি হয় না? তো এখানে আকার ছোট কার, সালফার, তার মানে সালফারের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। এখান থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হবে। তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে। তোমাদের মধ্যে আছে না যে কম শক্তিশালী বেশি শক্তিশালী? তো ধরো যে কলম আছে, তোমরা 5 জনের কাছে 5টা কলম আছে। তো যার শক্তি সবচেয়ে কম, যে সবচেয়ে হালকা করে ধরে রাখবে, তার কাছ থেকেই তো আমি ইলেকট্রন মানে কলমটা সহজে নিতে পারবো। মনে করো যে সোডিয়াম হালকা করে ধরে রাখছে, তার মানে সোডিয়ামের কাছ থেকে টান মারলে নেওয়া যাবে। আর যে অনেক শক্ত করে ধরে রাখছে, তার কাছ থেকে নিতে বেশি শক্তির প্রয়োজন হবে। এখানে এই যে ইলেকট্রন, যে সালফারের শেষ কক্ষপথে যে 6টা ইলেকট্রন আছে, এরা একবারে নিউক্লিয়াসের মধ্যে শক্তিশালী বন্ধন দ্বারা যুক্ত আছে। এখান থেকে ইলেকট্রন নিতে হলে আমার কষ্ট করতে হবে। তো এখানে এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আশা করি বুঝতে পারছো। সিগন্যাল গেছিল, আবার ঠিক হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা। হ্যাঁ, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির কি, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে কি জানো, যে আমরা কি, আচ্ছা 1 নাম্বার গ্রুপটা লিখি, হাই লি না কে রুবি চাইনিজ ফ্রাই, এটা হচ্ছে কি 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কি, আচ্ছা ধরো যে 1A, আমরা আধুনিকটা পড়তেছি 1A। 2 নাম্বারটা হচ্ছে কি 2 এর গ্রুপটা কি, 2 এর গ্রুপটা হচ্ছে এখানে হবে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। 3 নাম্বারটা হচ্ছে কি 3A। 3 নাম্বার গ্রুপটা হচ্ছে কি বেক্কেল আলী গেঞ্জি ইনটাই করে, যে বেক্কেল আলী গেঞ্জি ইন টাই। বেক্কেল আলী কি করে, গেঞ্জি ইনটাই করে। এইটুকু দিলাম। এরপরে আমরা দিব কত জানো, 5 আর 6 দিব। 5 আর 6, 5A 6A। 5A 5 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে নয়ন পণ্ডিত এসেছিল, যে নয়ন পণ্ডিত এসেছিল সোমবার বিকেলে। আর 6 নাম্বারটা হচ্ছে কি OSSC তে পড়ে। এখন আয়নীকরণ শক্তির আমরা কি পড়ব, ব্যতিক্রমটা পড়ব। আয়নীকরণ শক্তির ব্যতিক্রমগুলা পড়ব। ব্যতিক্রমগুলা হচ্ছে কি, যে এই যে বুরন, দেখবা যে বুরনের
চেনা বেরিলিয়ামটা কি আছে, পূর্ণ আছে। পূর্ণ থাকলে কি স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির, মূলত হচ্ছে এই গ্রুপটা। আমি আগে চিহ্নটা দিয়ে দিই, তারপরে বুঝাইতেছি। এখন দেখো যে নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, নাইট্রোজেন 7, এই যে 1s2 2s2 2p কত 3, আর অক্সিজেনেরটা কি 8, এটা কি হবে 1s2 2s2 2p কত 4। তো দেখো যে এটা অর্ধপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ অবস্থায় কি স্থিতিশীল, পূর্ণ অবস্থায় স্থিতিশীল, অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল। স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই তো। তো যার কারণে এর আয়নীকরণ শক্তির মান কি বেশি এটার চেয়ে। দেখো যে এদের মধ্যে আকারে যে ডানে তার আকার ছোট, অক্সিজেন কি ছোট আর নাইট্রোজেনটা কি বড়, দুইজনের মধ্যে, এরা দুইজনের মধ্যে অক্সিজেনটা ছোট, নাইট্রোজেনটা বড়। তো আমরা কি জানি আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি বেশি হয়, কিন্তু এখানে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম, যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা কি অক্সিজেন থেকে বেশি, কারণ নাইট্রোজেনটা কি আছে অর্ধপূর্ণ। তো নাইট্রোজেন অর্ধপূর্ণ কি স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা কি বেশি। দেখবা যে সালফার আর ফসফরাসের মধ্যে ফসফরাস অর্ধপূর্ণ, দেখবা যে ফসফরাস, হ্যাঁ 15, এটা কি হবে যে ধরো যে নিয়ন দিলাম 10, তারপরে কত 3s2 3p3, এই যে ফসফরাস অর্ধপূর্ণ। আর সালফারটা দেখো যে 16, এটা কি যে নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি 3s2 3p কত 4। এটা দেখো অর্ধপূর্ণ, কিন্তু এটা পূর্ণ না অর্ধপূর্ণ না, এটা কি স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হবে। আয়নীকরণ শক্তি কি, ইলেকট্রন সরায় নিতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে, আয়নীকরণ শক্তি বলে। তো যার কারণে কি হয় জানো, এই অক্সিজেনের গ্রুপ থেকে নাইট্রোজেন গ্রুপের আয়নীকরণ শক্তির মান কি বেশি, যদিও হওয়ার কথা এই গ্রুপের। কেন, এই গ্রুপের আকার কি ছোট, এর আকার ছোট, এর চেয়ে এর আকার ছোট, এর চেয়ে এর আকার ছোট, আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান বেশি। কিন্তু কি হয় এখানে ব্যতিক্রম হয়, কারণ কি অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। আর দেখো যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে, বেরিলিয়াম হচ্ছে কত 4, 1s2 2s2, এটা কি পূর্ণ, পূর্ণ আছে। আর দেখো যে বোরন 5, এটা কি 1s2 2s2 2p1, এটা দেখো যে এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, দুইটা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3টা। তো 3টা ইলেকট্রন নিউক্লিয়াসে বেশি চাপ দিবে, 3টা বেশি চাপ দিবে, যার কারণে এর আকারটা কি ছোট, বোরনের কিন্তু আকার ছোট। এখন আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি হয়, বেশি হয়। কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে কি ব্যতিক্রম, এখানে ব্যতিক্রমটা হলো যে বেরিলিয়ামটা কি স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। তো এই যে এটাই শেষ, আয়নীকরণ শক্তি এখানে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় কি থাকে, স্থিতিশীল, পূর্ণ অথবা কি অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় কি স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি লাগে। নিজের ভাষায় লিখে দিলাম, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় কি স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে কি বেশি শক্তির প্রয়োজন হয়। যেরকম দেখো যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, এই যে দেখো যে আমরা একটা ভুল পড়ছিলাম এর আগে, এখানে ভুলটা পড়ছিলাম, কি ভুল পড়ছিলাম, দেখো সঠিকটা আগে বুঝাই দিই। দেখো ম্যাগনেসিয়াম কত 12, তো এটা ধরো যে নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম 10, তারপরে কি 3s কত 2, আর অ্যালুমিনিয়াম কত 13। তো দেখো যে নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট 3s2 3p1, তো এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 2টা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3টা। তো ইলেকট্রন যার বেশি সে বেশি বলে আকর্ষণ করবে, ফলে এর আকারটা কি হবে, ছোট হবে।
আর এর আকারটা কি বড়, এই দুইজনের মধ্যে এর আকারটা কি ম্যাগনেসিয়াম বড়। তো আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মানটা কি বেশি হয়, আমরা তো এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি ভুল। কেন ভুল? যে এই ম্যাগনেসিয়ামটা কি স্থিতিশীল, এই দেখো শেষ কক্ষপথ পূর্ণ আছে, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হবে। আর তাই কি হবে, অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মানটা কি হবে বেশি, সালফারের সবচেয়ে বেশি, কারণ সালফারের আয়তন অনেক ছোটো। তারপরে অ্যালুমিনিয়ামের না হয়ে হবে কি ম্যাগনেসিয়ামের, কারণ ম্যাগনেসিয়াম কি অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ব্যতিক্রম, মানে এই দুইটা গ্রুপের ব্যতিক্রম, এই দুইটা গ্রুপের ব্যতিক্রম, ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে কি সোডিয়াম। আমি আশা করি এগুলা বুঝছো, এগুলা না বোঝার মতো কিছুই না। যদি বুঝা থাকো তাহলে একটু কমেন্টে জানাই দিও, তারপরেও জিজ্ঞেস করে আগাই আমি সামনের দিকে। হ্যাঁ, এখন একটা রিটেনে আসার মতো কোশ্চেন করব। কেন নাইট্রোজেন থেকে অক্সিজেন এর আয়নীকরণ শক্তির মান কম? কেন নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম, এই কোশ্চেনটা। তো তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা 7 1s2 2s2 2p3, অক্সিজেন কত 8, তো এই যে 1s2 2s2 2p কত 4। পরীক্ষার মধ্যে যেভাবে আনসার করবা আমি হুবহু ওইভাবেই আনসারটা লিখে দিচ্ছি। তো এই যে ইলেকট্রন বিন্যাসটা করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে লিখবা যে ইলেকট্রন বিন্যাস হতে, ইলেকট্রন এগুলা রিটেনে আসে, ইলেকট্রন বিন্যাস হতে নাইট্রোজেন এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন বিদ্যমান। শেষ কক্ষপথে কয়টি, 2 আর 3, কয়টি, 5টি ইলেকট্রন বিদ্যমান। এবং অক্সিজেন এর শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন কি বিদ্যমান। অক্সিজেনের শেষ কক্ষপথে কি 6টি ইলেকট্রন কি বিদ্যমান, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা। তো অক্সিজেন এর 6টি ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি বলে চাপ দেবে। ফলে অক্সিজেন এর আকার কি হবে, বেশি ছোট হবে, মানে নাইট্রোজেন থেকে কি হবে, ছোট হবে, এটা লিখলাম। তো আকার কার ছোট, অক্সিজেন। তো আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, তাই তো। তো অক্সিজেন ছোট হওয়ায়, এরপরে লিখবা যে আমরা জানি আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি বেশি হয়, আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন সরায় নিতে যে শক্তি, আয়নীকরণ শক্তির মান বেশি হয়, আয়নীকরণ শক্তির মান কি হয়, বেশি হয়। কিন্তু এখানে নাইট্রোজেন ও অক্সিজেন এর মধ্যে নাইট্রোজেন কি অর্ধপূর্ণ, নাইট্রোজেন এর শেষ কক্ষপথ অর্ধপূর্ণ, তাই বেশি স্থিতিশীল, তাই নাইট্রোজেন কি বেশি স্থিতিশীল। তো নাইট্রোজেন কি বেশি স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরিয়ে নিতে
স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, বেশি শক্তির প্রয়োজন হয়। তাই অক্সিজেন থেকে নাইট্রোজেন এর কি আয়নীকরণ শক্তির মান বেশি। এগুলো বুঝে বুঝে পড়তে হবে, একটা পড়লে 1000টা আনসার করতে পারবে। শক্তির মান কি বেশি। শেষ। আয়নীকরণ শক্তির আদ্য প্রান্ত শেষ করে ফেললাম। হ্যাঁ, আয়নীকরণ শক্তি। তো এখন আয়নীকরণ শক্তির আমি ইয়া দেব, উদাহরণ দেব। আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রনের শক্তিটা পড়ায়নি, তারপরে ইলেকট্রনের শক্তিটা পড়ায়নি, তারপরে আয়নীকরণ শক্তির মধ্যে আচ্ছা আবার আয়নীকরণ শক্তির এক্সাম্পল দিই। তো পর্যায়বৃত্ত ধর্মটা কি পড়ায় নিব না, থাক। আয়নীকরণ শক্তির এক্সাম্পল দিই, এখন তোমরাও আনসার করবা, ঠিক আছে। আমি কিছু এমসিকিউ রিলেটেড দিব, এমসিকিউ টাইপের, সেগুলো আনসার করবা। ধরো যে এটা হচ্ছে আমার 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনটা হলো যে নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম? আচ্ছা, সর্বোচ্চ কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ? ক নাম্বার অপশন হচ্ছে নাইট্রোজেন, খ নাম্বার অপশন হচ্ছে ফ্লোরিন, গ নাম্বার অপশন হচ্ছে অক্সিজেন, ঘ নাম্বার অপশন হচ্ছে কার্বন। আনসার করো, এটা আনসার করো কমেন্টে, দেখি, তারপরে আমি বুঝাই দিব। 2 নাম্বার 9, 10, 11, 17 আয়নীকরণ শক্তির ক্রম কি? ক্রম কি হবে? কি কোশ্চেন, কেউ আনসার দেও তো 1 নাম্বারটা, আমি বুঝাই দিব। কার্বন, নাইট্রোজেন, তারপরে দেখি কে আনসার করতে পারে। এসএসসিতে তো এগুলো পড়া হয়। ফসফরাস, আয়নীকরণ শক্তির ক্রম কি হবে, এটার কোশ্চেন। 4 নাম্বার ধরো আরেকটা কোশ্চেন করলাম, 36, 37, 38 আয়নীকরণ শক্তির ক্রম কোনটি হবে, এটা। 5 নাম্বার আরো একটা কোশ্চেন করি, 54, 55, 56 54, 55, 56 আয়নীকরণ শক্তির ক্রম কোনটি হবে? 54, 55, 56 আয়নীকরণ শক্তির ক্রম কোনটি হবে? তো এই যে দেখো, এটা গেল। হ্যাঁ, তো এইগুলার আনসারটা করি। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ? আমরা কি জানি, নাইট্রোজেনের পরে কি অক্সিজেন, অক্সিজেনের পরে কি কার্বনের পরে নাইট্রোজেন, নাইট্রোজেনের পরে অক্সিজেন, অক্সিজেনের পরে কি ফ্লোরিন। তো বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়। বাম থেকে ডানে গেলে কি হয়, আকার কি হয়, ছোট হয়। বাম থেকে ডানে গেলে আকারটা কি ছোট হয়। যারা খ আনসার দিছ তাদেরটা সঠিক হয়েছে, ফ্লোরিন। বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়। আর আকার যত ছোট আয়নীকরণ শক্তির মান তত বেশি। কেন? আকার ছোট হইলে ইলেকট্রন আর নিউক্লিয়াস, আমি কি সরাইব, ইলেকট্রন, ইলেকট্রন তো মাইনাস, নিউক্লিয়াস প্লাস, প্লাস মাইনাসটা শক্ত করে ধরে রাখে। ইলেকট্রন সরাইতে বেশি শক্তির প্রয়োজন হয়। তো এই যে আয়নীকরণ শক্তির মানটা কি বেশি হয়, তো ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মানটা কি সবচেয়ে বেশি। এই যে আয়নীকরণ শক্তির ক্রম কি, এই রিলেটেড প্রশ্ন আসলে তুমি কি করবা জানো, পর্যায় সারণীর মতো করে সাজাইবা। তো আমরা কি জানি, 9,
10 9 10 10 তো হয়েছে নিয়ন। এরপরে যদি যাই তার মানে এক ঘর নিচে নেমে সবার বামে এই যে 11, তারপরে কি 17, 17 মনে করো যে এখানে আছে, হ্যাঁ ধরো যে 17টা কি 9-এর নিচে। তো এই যে দেখো, এখন দেখো যে এদের মধ্যে আকার ছোট কি, উপরে যারা আছে এদের আকার ছোট, আকার যার ছোট তার আয়নীকরণ শক্তির মান কি বেশি, এদের আয়নীকরণ শক্তির মান কি বেশি, আর এদের মধ্যে কি কম। তো বেশির মধ্যে কার বেশি, অবশ্যই অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, কারণ এদের এখান থেকে ইলেকট্রন সরায় নেওয়া অনেক কষ্টকর। যারা নিষ্ক্রিয় তাদের আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে বেশি, তার মানে কি 10 যে আছে তার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তারপরে কি হবে 9, 9-এর চেয়ে কম, কমের মধ্যে কার বেশি, কমের মধ্যে আকার ছোট কি 17-র আকারটা কি ছোট, 11-র চেয়ে 17-র আকার ছোট, তাই কি এর আয়নীকরণ শক্তির মান তার চেয়ে বেশি। তারপরে হচ্ছে কি 11, একটা দিয়ে হয়তো বুঝো না, এরপরের এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো। কার্বন পর্যায় সারণীর মতো করে সাজাবে, যে কার্বন, এরপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপরে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এই যে সিলিকন ফসফরাস লিখলাম। তো এই যে দেখো আমি কি করলাম এভাবে দিলাম। তো এদের মধ্যে আয়নীকরণ আকার ছোট কার, উপরে যে তার আকার কি ছোট, আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মানটা কি হয় বেশি হয়, আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মানটা কি হয় বেশি হয়, আর যার আকার বড় তার আয়নীকরণ শক্তির মানটা কি কম। বেশির মধ্যে কার বেশি, বেশির মধ্যে কার বেশি, যার আকার ছোট। তো নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে আকার ছোট কি নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে কার্বন, তারপরে আমি যে কম, কমের মধ্যে কার বেশি, ফসফরাসের বেশি, এই যে ফসফরাস, ফসফরাসের পরে কি সিলিকন। তারপরে দেখো যে এরপরের কোশ্চেনটার মধ্যে যাই, 36, 36 হচ্ছে নিষ্ক্রিয় মৌল কি যেন আর্গন 36, তারপরে কি আর্গন হচ্ছে 36, তারপরে 37টা কি হবে এক ঘর নিচে নেমে সবার বামে 37, এই যে 38। তো এখন এদের আয়নীকরণ শক্তির ক্রমও কি হবে, তো এই যে এটা এবং এটা দুইটা দেখো, তো এদের মধ্যে উপরে যে তার আকার ছোট, আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি বেশি, আর যার আকার বড় তার আয়নীকরণ শক্তির মান কি কম। তো বেশির মধ্যে তো একটাই আছে যে 36, এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তার মধ্যে কমের মধ্যে কার বেশি, যার 38, যার পারমাণবিক সংখ্যা তার বেশি, তারপর হচ্ছে কি 37। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে দেখো যে আমি এরপরের অপশনটা চেক করি যে 54, 55, 56, হ্যাঁ 54 হচ্ছে কি জানো, 36 হচ্ছে কি আর্গন, আর ক্রিপ্টন হচ্ছে 54, এই যে 54 ক্রিপ্টন, করিমের কি ক্রিপ্টন, এই 54। তার 55টা কি এক ঘর নিচে নেমে সবার বামে, তারপরে 56। তো এদের মধ্যে আকার ছোট কি, উপরে যে তার আকার ছোট, এর স্তর কম এর স্তর বেশি। তো আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি হয় বেশি হয়, আর এদের কি কম। তো বেশির মধ্যে কার বেশি, যে 54 এর মান সবচেয়ে বেশি। তো কমের মধ্যে কার বেশি, 56 যে তার বেশি, তারপরে হচ্ছে কত 55। এখন একটু কমেন্টে জানাও যে এই বিষয়গুলা কি ক্লিয়ার কি না, ক্লিয়ার কি না একটু কমেন্টে জানাও। যা পড়ালাম এগুলা কি বুঝতে পারছো? এখন আমি চলে যাব ইলেকট্রন শক্তির মধ্যে। অল ক্লিয়ার? ইলেকট্রন শক্তি, হ্যাঁ ইলেকট্রন শক্তির মধ্যে যাই। তোমাদের এসএসসির বইয়ে দেখবা যায় আমি যে সংজ্ঞাটা লেখা দিব, আমি বইটা আমার কাছে আছে দেখাই দিই। এই যে আয়নীকরণ শক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে, আয়নীকরণ শক্তি বলে, মানে ইলেকট্রন। আর ইলেকট্রন শক্তিটা হচ্ছে তার বিপরীত, মানে ইলেকট্রন যুক্ত করতে যে পরিমাণে শক্তি বিমুক্ত হয় বা নির্গত হয় তাকে কি বলা হয়,
ইলেকট্রন আসক্তি বলা হয়। আমি দেখাই দিলাম, আমার পাশে বইটা ছিল। তো দেখো যে ইলেকট্রন আসক্তি হচ্ছে কি আয়নীকরণ শক্তির বিপরীত, মানে গ্যাসীয় অবস্থায় কোনো এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে একটি একটি করে এক মোল ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি বিমুক্ত হয় বা নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাকে কি বলে? ইলেকট্রন আসক্তি বলে। শর্টকাট দিয়ে রাফ লিখে দিতেছি, রাফ। ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি লাগে তাকে কি বলে? ইলেকট্রন আসক্তি বলে। তাকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি লাগে তাকে ইলেকট্রন শক্তি, আর ইলেকট্রন বের করতে যে শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে। এই যে দেখো ইলেকট্রনের শক্তি বলে রেখে দিলাম। তো শাকির কিছু বলবা? হ্যাঁ বলো। ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি লাগে তাকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তি বলা হয়। এখন দেখো যে শুধু ইলেকট্রন আসক্তির জন্য ব্যতিক্রম আছে। শুধু ইলেকট্রন আসক্তির জন্য ব্যতিক্রম। শুধু ইলেকট্রন আসক্তির জন্য একটা ব্যতিক্রম আছে, কি জানো? যে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাডস্টেন্ডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাডস্টেন্ডিন, এটা আছে না? এদের মধ্যে কি হয় যে, আচ্ছা ওই কথাটা আমি লিখি না, আচ্ছা লিখবো, পরের পৃষ্ঠায় লিখে দিতেছি। তো ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন শক্তির মানটা কি হয়? বেশি হয়। আমি পরের পৃষ্ঠায় লিখে দিতে, আচ্ছা এখানে লিখি। তো ইলেকট্রন আসক্তির জন্য যে ব্যতিক্রমটা সেটা হচ্ছে, ইলেকট্রন আসক্তিটা হচ্ছে কি যে আকার ছোট হলে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। ইলেকট্রন আসক্তি বেশি হয়। আকার ছোট হলে ইলেকট্রন আসক্তিটা কি হয়? বেশি হয়। আর আকার বড় হলে ইলেকট্রন আসক্তির মান কি হয়? কম হয়। এটা কি যে ধরো এই যে পৃষ্ঠার মধ্যে কোথায় যেন চিত্রটা আছে, দেখো যে একটা বাইরে মনে করো যে এখানে একটা ইলেকট্রন আছে দুজনের মাঝখানে, এটা কি? ইলেকট্রন। এই ইলেকট্রনটারে এখানে দেওয়া সহজ না এখানে দেওয়া সহজ? তো দেখো যে ইলেকট্রনরে তো নিউক্লিয়াসে কি করে? আকর্ষণ করে। এই যে ইলেকট্রন, তিনটা ইলেকট্রন আছে, কিন্তু এরা নিজেরার মধ্যে কি করে? বিকর্ষণ করে। নিজেরার মধ্যে কি করে? ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এনে তিনটা ইলেকট্রন আছে, একই চাইবে যে আরো নিজেদের মানে ইলেকট্রন নেই, মানে ঝামেলা বাড়ায়, এই জায়গার মধ্যে চাইবে না। তো এই ইলেকট্রনরে এ বেশি আকর্ষণ করবে না। এই ইলেকট্রনটা কে বেশি আকর্ষণ করবে? যার আকারটা বড়। আচ্ছা আমি এখানে তাহলে কি লিখছি? ভুল লিখছি। আকার ছোট হলে ইলেকট্রন আসক্তির মান কি হয়? কম হয়। কম না তো, বেশি হওয়ার কথা। একটু উল্টাপাল্টা লাগতেছে, তার ওই বই থেকে দেখে নেই। ইলেকট্রন শক্তি, হ্যাঁ
এই যে দেখো, পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তির মান কি বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন শক্তির মান কি কমে। আচ্ছা ঠিকই লিখছি। এই ইলেকট্রন শক্তিটা এই পর্যন্ত যে কি যে আকার ছোট হলে কি ইলেকট্রন শক্তির মানটা বেশি হয়, আর আকার বড় হলে কি ইলেকট্রন শক্তির মানটা কি হয় কম হয়। তো ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম আছে, কি জানো যে ব্যতিক্রমটা আমি পড়াই দেবো, হুবহু ব্যতিক্রমটা পড়াই দিই, তাহলে এটা কাছে ক্লিয়ার হয়ে যাবে। ব্যতিক্রমটার আগে এটা একটা দুইটা কোশ্চেন পড়াইব, ক্লাস আর খুব বেশি না 15 মিনিট, দুইটা কোশ্চেন পড়াই দেবে। দুইটা কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে কার ইলেকট্রন শক্তির মান বেশি। কার ইলেকট্রন শক্তির মান বেশি, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন শক্তির মানটা কি বেশি। তো দেখো যে উত্তরটা হচ্ছে কি নাইট্রোজেন ও অক্সিজেন উভয়েই কি দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল। উভয় কি দ্বিতীয় পর্যায়ের মৌল, মানে দুইটা স্তর আছে, দুইটা স্তর মানে স্তর সমান, উভয়ে কি দ্বিতীয় পর্যায়ের মৌল। নাইট্রোজেন এবং অক্সিজেন উভয়ে কি দ্বিতীয় পর্যায়ের মৌল। তবে অক্সিজেন কি, অক্সিজেন ডানে অবস্থিত, ডানে অবস্থিত। তো আমরা কি জানি বাম থেকে ডানে গেলে কি হয় আকার ছোট হয়। তো জানি কি যে আমরা জানি বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের, আমরা জানি এখানে এটা লেখার দরকার ছিল, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার কি হয় ছোট হয়, আকার ছোট হয়। তাই অক্সিজেনের কি আকার ছোট, নাইট্রোজেন থেকে অক্সিজেনের কি আকার ছোট। তো লিখবা যে আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মান কি হয় বেশি হয়, আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি ইলেকট্রন শক্তির মানটা বেশি হয়, আয়নীকরণ শক্তির মানও বেশি, ইলেকট্রন আসক্তিও বেশি, ইলেকট্রন আসক্তি কি হয় বেশি হয়। তাই নাইট্রোজেন থেকে অক্সিজেন এর ইলেকট্রন আসক্তিটা বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। আর একটা প্রশ্নই পড়াইব, শেষ ব্যতিক্রমটা পড়াই দেব। নাইট্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রন শক্তিটা কি বেশি। এখন ব্যাপারটা দেখো যে কি লিখছি আমরা, আকার ছোট, আকার ছোট, আয়নীকরণ শক্তির মানও কি বেশি, আয়নীকরণ শক্তি কমা কি ইলেকট্রন শক্তি। আকার যত ছোট হয় আয়নীকরণ শক্তি তত বেশি হয়, ইলেকট্রন শক্তিও তত কি হয় বেশি হয়। আর আকার যত বড় হয়, আকার যত বড় হয় আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি কি হয় কম হয়। ক্রমটা দেখতে পাচ্ছ, আকার ছোট হলে আয়নীকরণ শক্তির মানও বেশি, ইলেকট্রন শক্তির মানও বেশি। তবে ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তির মধ্যে কি হয় যে পূর্ণ অর্ধপূর্ণ গ্রুপগুলার কি আয়নীকরণ শক্তির মান বেশি, আর ইলেকট্রন শক্তির মধ্যে একটাই মাত্র ব্যতিক্রম, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে। দেখো যে ফ্লোরিন এবং ক্লোরিন, তো এর মধ্যে কি ক্লোরিনটা কি বড় না, আর ফ্লোরিনটা কি ছোট, ফ্লোরিনটা ছোট। তো আকার ছোট হলে আয়নীকরণ শক্তি ইলেকট্রনের শক্তি, তো এর ইলেকট্রনের শক্তি কি বেশি হওয়ার কথা না, ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা থাকলেও কম হয়, বেশি হওয়ার কথা থাকলেও কম হয়।
কেন হয় এই প্রশ্নটা আসে? কার ইলেকট্রনের শক্তি দেখা যায় যে আকার ছোট হলে ইলেকট্রনের শক্তির মান বেশি, ফ্লোরিনের ইলেকট্রনের শক্তির মান বেশি হওয়ার কথা ক্লোরিন থেকে, কিন্তু ক্লোরিনের বেশি। বাস্তবে কার? ক্লোরিনের বেশি। ইলেকট্রনের শক্তি কি শক্তি বেশি। কার বেশি? ক্লোরিনের বেশি। কেন বেশি এই প্রশ্নটাই পড়াইব। ঠিক আছে, এখন দেখো যে আমি এখন একটা কোশ্চেন পড়াবো, এটা লাস্ট টপিক, লাস্ট আমরা লাস্ট টপিকের মধ্যে আছি। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টা স্টার দিলাম, 6টা স্টার দিলাম। কেন ক্লোরিন এর ইলেকট্রন শক্তি ফ্লোরিন থেকেও বেশি? কেন ক্লোরিনের আসক্তি ফ্লোরিন থেকেও বেশি? এর উত্তরটা দিই। উত্তরটার মধ্যে ইলেকট্রন শক্তির সংজ্ঞাটা দিবা। গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন শক্তি থেকে প্রশ্ন আসছে, সংজ্ঞা দিবা। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে একটি করে 1 মোল ইলেকট্রন, একটি করে 1 মোল ইলেকট্রন যুক্ত করতে যে শক্তির প্রয়োজন এটা এসএসসিতেও আসে, প্রয়োজন, তাকে কি বলে? ইলেকট্রন শক্তি বলে। তাকে কি বলে? ইলেকট্রন আসক্তি বলে। তাকে কি বলে? ইলেকট্রন শক্তি বলে। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে একটি করে 1 মোল ইলেকট্রন যুক্ত করতে যে শক্তির প্রয়োজন তাকে কি বলে? ইলেকট্রন শক্তি বলে। দেখো যে ফ্লোরিন এবং নাইট্রোজেন না, ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 2p কত 5, আর ক্লোরিন কত 17, এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 2p6 3s2 3p কত 5। তো এদের দেখো যে ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। ক্লোরিনেরও শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টায়। ফ্লোরিনেরও শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, ক্লোরিনেরও শেষ কক্ষপথে ইলেকট্রন কি? 7টা। কিন্তু আমি এই যে রাফে চিত্রটা দেখাইতেছি, রাফে একটু দেখো, রাফে একটু চিত্রটা দেখাইতেছি। ফ্লোরিনের ক্ষেত্রে মনে করো যে ফ্লোরিনের কেন্দ্রে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 7টা। দ্বিতীয় কক্ষপথে কিন্তু তার 7টা, এই যে 2 4 এই যে 6 এই যে 7টা। তো আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? যে কেন্দ্রে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, তৃতীয় কক্ষপথে তার কয়টা? 7টা। 2 4 6 7। এখন দেখো যে ইলেকট্রন কোথায় প্রবেশ করানো সহজ হবে? এই যে এর যে ক্ষুদ্র আকারের মধ্যে 7টা ইলেকট্রন, আর এর বড় আকারের মধ্যে 7টা ইলেকট্রন, তাই না? তো আকার ছোট হলে ইলেকট্রনের শক্তির মান বেশি হয়। মনে করো যে এখানে একটা ইলেকট্রন আছে, এটার কে বেশি টানবে? এইটার বেশি টানার কথা, কারণ নিউক্লিয়াস থেকে এর মধ্যবর্তী দূরত্বটা কম। তো এইটা কি করার কথা? এই বহিরাগত ইলেকট্রনরা বেশি টানার কথা। এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বটা কি এর কম না? তো ইলেকট্রনটা কি এর বেশি টানার কথা, কিন্তু টানে বেশি কি? ফ্লোরিন। কেন? যে এর ক্ষুদ্র আকারের মধ্যে 7টা ইলেকট্রন। আমরা কি ইলেকট্রনটা তো নিউক্লিয়াসে টানবে। ইলেকট্রন কিসের ভিত্তিতে যাবে? যে নিউক্লিয়াসে টান দিতে পারবে। তো এই যে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা কম, সে বেশি টান দিবে। কিন্তু
ইলেকট্রন তো ইলেকট্রনরা বিকর্ষণ করে, যে এই 7টা ইলেকট্রন এই ইলেকট্রনটা কি করবে, বিকর্ষণ করবে, দূরে পাঠায় দেওয়ার চেষ্টা করবে। তো ক্ষুদ্র আকারের মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্বটা অনেক বেশি হওয়ার কারণে বহিরাগত ইলেকট্রনের প্রতি ফ্লোরিন সেই আকর্ষণটা দেখাইতে পারে না। কিন্তু ক্লোরিনের কি বড় আকারের মধ্যে 7টা ইলেকট্রন ছড়ায় ছিটায় আছে, যার কারণে বহিরাগত ইলেকট্রনের প্রতি কি ফ্লোরিনের থেকে ক্লোরিনই বেশি আকর্ষণ দেখায়, তাই কি ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রনের শক্তির মানটা বেশি হয়। এইটুকুতে কারা কারা বুঝে গেছো একটু কমেন্টে জানায় তো আমার মুখের কথাটাতে। এখন আমি যা বলছি তাই লেখা দেবো, লিখবো 2টা স্টার দিয়ে লিখতেছি। ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ের মৌল, এর স্তর 2টি। এর স্তর কয়টি? 2টি। এফ এর ক্ষুদ্র আকারের মধ্যে এর 7টি, ক্ষুদ্র আকারের মধ্যে এর 7টি ইলেকট্রন এত ঘনভাবে অবস্থান করে, এত ঘনভাবে অবস্থান করে, এত ঘনভাবে অবস্থান করে যে বহিরাগত ইলেকট্রনের প্রতি, বহিরাগত ইলেকট্রন এর প্রতি ফ্লোরিনের নিউক্লিয়াস স্বাভাবিক আকর্ষণ দেখাইতে পারে না, স্বাভাবিক আকর্ষণ করতে পারে না। আকর্ষণ, স্বাভাবিক আকর্ষণ কি করতে পারে না, স্বাভাবিক আকর্ষণ কি করতে পারে না, আকর্ষণ করতে পারে না বা দেখাইতে পারে না। তো লিখবা যে অপর দিকে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, ক্লোরিন তৃতীয়। এসএসসিতে এই প্রশ্নটা আসবে, প্রতিটা বোর্ডে আসবে, এই প্রশ্নটাই আসবে যে ফ্লোরিন এইভাবেই আসবে। অপরদিকে ক্লোরিনের তৃতীয় পর্যায়ে, অপরদিকে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, ক্লোরিন কি তৃতীয় পর্যায়ের মৌল, তাই অপরদিকে ক্লোরিন কি তৃতীয় পর্যায়ের মৌল, তাই এর শেষ কক্ষপথের আকার তুলনামূলক বড় হওয়ায় ইলেকট্রন ঘনত্ব কম হয়, ফলে ক্লোরিন বহিরাগত ইলেকট্রনের প্রতি, যে বাইরের যে ইলেকট্রন আছে, এটা কিন্তু তোমার দিবা না পরীক্ষায় রাফ, বহিরাগত ইলেকট্রন এর প্রতি বেশি আকর্ষণ করে, বেশি আকর্ষণ করতে পারে, ফলে ফ্লোরিন থেকে ক্লোরিন এর ইলেকট্রন শক্তির মানটা কি বেশি, ইলেকট্রন আসক্তির মান বেশি, ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন শক্তির মানটা কি বেশি। প্রশ্নটা কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাই দিও সবাই। এখন এই যে যা পড়ালাম তার একটা শর্টকাট দেখায় দিব, তোমরা একটু কমেন্টে জানাই দাও বুঝতে পারছো কিনা। যা পড়ালাম তার একটা পৃষ্ঠা শর্টকাট দেখায় দিই, ঠিক আছে? নীল কলমটা নিয়ে নিই। আকার ব্যাসার্ধ, ধাতব ধর্ম,
ওই এসএসসির বইটা পড়ে নেবে, ধাতব ধর্ম কি অধাতব ধর্ম কি, আকার ব্যাসার্ধ, ধাতব ধর্ম, তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা কি, বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। আচ্ছা, হ্রাস পায় লিখি। তারপরে এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। বৃদ্ধি পায়। ব্যাপারটা কি, যে এই যে বাম থেকে ডান দিকে গেলে, এই যে বাম থেকে ডান দিকে যেতেছে, এই যে বাম থেকে কি ডান দিকে গেলে, বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আকার বা ব্যাসার্ধ, ধাতব ধর্ম, তড়িৎ ধনাত্মকতা কি পায়, হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, ধাতব ধর্ম হ্রাস পায়, মানে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, তড়িৎ ধনাত্মকতা কি পায়, হ্রাস পায়। আর কি বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়ে, ইলেকট্রন শক্তির মান বাড়ে, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হলে এই তিনটার মান কি হয়, বাড়ে। আর উপর থেকে নিচে নামলে, এই যে এটা উপর থেকে নিচে নামলে এরা কি পায়, বৃদ্ধি পায়। বিপরীতটা হয়, উপর থেকে নিচে নামলে এরা কি হয়, বৃদ্ধি পায়, আর এরা কি হয়, হ্রাস পায়। এই যে যারা আছে এরা কি হয়, উপর থেকে নিচে নামলে কি পায়, হ্রাস পায়। এই যে এইগুলা হচ্ছে কি, উপর থেকে নিচে নামলে কি পায়, হ্রাস পায়। উপর থেকে নিচে নামলে কি পায়, হ্রাস পায়। এই যে এই ধর্মগুলাকে বলা হয় কি, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম থেকে যে কোনো প্রশ্ন আসলে, পর্যায়বৃত্ত ধর্ম থেকে যে কোনো প্রশ্ন আসলে প্রথম কাজ হলো পর্যায় সারণীর মতো করে সাজানো। মৌলগুলোকে, যে মৌলগুলো দিবে, মৌলগুলোকে পর্যায় সারণীর মতো করে সাজানো। পর্যায় সারণীর মতো করে সাজানো, পর্যায় সারণীর মতো করে সাজানো। পাশাপাশি পারমাণবিক, 2 মিনিট, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে পাশাপাশি, মৌলগুলোকে পাশাপাশি, পাশাপাশি মৌলগুলোকে পাশাপাশি থাকবে। নিষ্ক্রিয় মৌলের, নিষ্ক্রিয় মৌলের পরের মৌল এক ঘর নিচে নেমে সবার বামে অবস্থান করবে, অবস্থান করবে। এখন দেখো যে আরেকটা পৃষ্ঠার রাফ দেখায় দিই, এটা তোমাদেরকে আমি পিডিএফে দেবো না, জাস্ট একটু বুঝো রাফ। তো ধরো যে 2, 4, 7, 9, 10, 16, 18, 22, 27 এই মৌলগুলা দেওয়া আছে। এদের আকারের ক্রম বের করতে বলছে এবং আয়নীকরণ শক্তির ক্রম বের করতে বলছে। ধরো যে আকারের ক্রমটা বের করতে বলছে, এতগুলো তো আর বলবে না, তারপরে আকারের ক্রমটা বের করি। তো দেখো, তো কি করবো, পর্যায় সারণীর মতো করে সাজাবো। যে 2, 1, 2, দুইটা তো, যে দুইটা কি সবার ডানে চলে যায় না, 1, 2, হিলিয়ামটা কি সবার ডানে 2। তারপরে কি 4, 4, 5, 6, 7, 9, 10, 16
18টা কি এই যে 2 এর নিচে, তারপরে কি নিষ্ক্রিয় মৌলের পরের মৌল এক ঘর নিচে নেমে সবার বামে 22। হ্যাঁ, 22 মনে করো যে এখানে কোথাও হবে, যে 22, তারপরে কি আছে 27 আছে, ধরো যে এই যে 27 দিলাম। তো এদের মধ্যে দেখো যে এই যে 3টা পর্যায় পাইছি, 3 পর্যায়ের মধ্যে এর মাত্র একটা স্তর, স্তর কি একটা, তার মানে এর আকার কি সবচেয়ে ছোট, তারপরে কি এটা, তারপরে কি এটা, এদের আকার কি দ্বিতীয়, আর এদের আকারটা কি তৃতীয়। তো ছোটোর মধ্যে কি 2 এর আকারটা সবচেয়ে ছোট, 2 এর চেয়ে তারপরে কি এরা হচ্ছে সব, তারপরে এদের মধ্যে কার আকার সবচেয়ে ছোট, কার আকারটা সবচেয়ে ছোট হবে, সবচেয়ে ছোট হবে 18, যে কত 18 না 18 না 18 না, আমি তো এখানে একটা ভুল করছি, 10, 10-এর পরে এই যে 10, আচ্ছা এই যে 4, 7, 9, 10, 10টা কি নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের পরের মৌল এক ঘর নিচে নেমে সমার বামে, এই যে 16, 18, 18টা যে নিষ্ক্রিয়। বুঝাইতে পারলাম, আশা করি বুঝতে পারছো আমি যে বিষয়টা বুঝাইতে চাইছি। তো এদের মধ্যে কি দ্বিতীয়, এরা হচ্ছে তৃতীয়, এরা হচ্ছে কি চতুর্থ। তো তুমি দেখবা যে ছোটোর মধ্যে কে ছোটো, এটা ছোটো, তারপরে এই 3টার মধ্যে, এই 4টার মধ্যে কে সবচেয়ে ছোটো, কে সবচেয়ে ছোটো 10, তারপরে 9, তারপরে 4, তারপরে এরকম সিরিয়ালি লিখবা। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি ব্যতিক্রমটা মনে রাখবা, ইলেকট্রন শক্তির ক্ষেত্রে কি করবা, ব্যতিক্রমটা মনে রাখবা। নেক্সট 4 নাম্বার ক্লাসে আমরা সংকরায়ন পড়বো, একটা ক্লাসে সংকরায়ন সব শেষ করে ফেলবো এক ক্লাসে। 4 নাম্বার ক্লাসে সংকরায়ন, 5 নাম্বার ক্লাসে ফাজানের নীতি। ফাজানের নীতি থেকেও প্রশ্ন আসবে, সংকরায়ন থেকেও প্রশ্ন আসবে, যা পড়াইবো তাই আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন আমি 3টা ক্লাসের পিডিএফ দিয়ে দেব। সংকরায়নের ক্লাসটা আমি আগামীকাল নেব না, সংকরায়নের ক্লাসটা নেব পরশু দিন। কেন জানো, যে তোমাদের প্রথম 3টা ক্লাসে যা পড়ালাম তা নিজ আয়ত্তে নেবা, এবং আমি প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হয়েছো তাদেরকে আমি কোশ্চেন করব পার্সোনালি। এই 3 ক্লাস থেকে যে কোনো ধরনের কোশ্চেন করলে যেন আমি পারি, মানে আমি যেন যে কোনো ধরনের এখান থেকে কোশ্চেন করলে যেন তোমরা পারো। সব এই পৃষ্ঠাগুলো আয়ত্তে না কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে পিডিএফটা দিব, এই পৃষ্ঠাগুলো আয়ত্তে আনা কোনো ব্যাপারই না, একটু পড়লে আয়ত্তে চলে আসবে। আমি কেমনি আয়ত্তে আনছি, আমি পড়ে আয়ত্তে আনছি, এখন পড়াইতে পারি। তোমরাও পড়বা, নিজের আয়ত্তে চলে আসবে, তখন তোমার আর কোনো কোশ্চেন কঠিন মনে হবে না। বইয়ের এত বড় অধ্যায় পড়ার দরকার পড়বে না। আমার এই শর্টকাটটা, মানে আমার ক্লাস নোটগুলো পড়ো, দেখবা যে তোমার বইয়ের সব সহজ হয়ে গেছে। টেস্ট পেপারের সব সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারতেছো, যত এমসিকিউ আছে সব অ্যান্সার করতে পারতেছো, তোমার যদি জাস্ট এই নোটগুলো আয়ত্তে আনতে পারো। তো নোটগুলো আয়ত্তে আনার জন্য আমি একটা দিন সময় দিব। এই 3টা ক্লাসের নোট আয়ত্তে আনো, 4-5-এর দায়িত্ব আমি নিব। 4+5 সংকরায়ন একবারে ক্লাসের মধ্যেই সব শেষ করে দেবো। এখন তো 3টা ক্লাসে পড়াইছি টপিকগুলো, যার কারণে তোমাদেরকে 3টা ক্লাসের জন্য একদিন সময় দিলাম। ঠিক আছে, পরশু দিন ক্লাস দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।